আসসালামু আলাইকুম। আমি মাফিয়া আক্তার, প্রভাষক, পদার্থবিজ্ঞান, আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের শ্রেণী উত্তরণ পরীক্ষার সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় এবং গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আলোচিত অধ্যায়সমূহ হলো: প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, তৃতীয় অধ্যায় চলতড়িৎ, চতুর্থ অধ্যায় তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ও চুম্বকত্ব, পঞ্চম অধ্যায় তাড়িতচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান। চলো তাহলে আলোচনায় চলে যাই। আলোচ্য বিষয়সমূহ: তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সমচাপ সমায়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, আপেক্ষিক তাপ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, তাপগতীয় স্থানাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক, তাপীয় ইঞ্জিন, কার্নো ইঞ্জিন, এন্ট্রপি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র: ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হলো, যখন কোনো সিস্টেম তাপশক্তি সরবরাহ করা হয় তখন সেই তাপশক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের ওপর বাহ্যিক কাজ সম্পাদন করে। অর্থাৎ ডেল কিউ পরিমাণ বা ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করার ফলে যদি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ইউ বা ডিইউ হয় এবং সিস্টেম কর্তৃক পরিবেশের উপর বাহ্যিককৃত কাজের পরিমাণ ডেল ডাব্লিউ বা ডিডব্লিউ হয়, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এই ডেল কিউ, এখানে ডেল কিউ প্লাস ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ বলতে পারি। সমচাপ প্রক্রিয়া: যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না তাকে সমচাপ প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ এখানে সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হবে না। ডিকিউ সমান ডিইউ প্লাস পি ডিভি, এই অংশটা দেখো পরিবর্তিত হয়েছে, তার মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ঠিক আছে, ডিকিউ পরিমাণ তাপ সরবরাহকৃত তাপশক্তি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি দুটোই ঠিক আছে। পরিবর্তন হয়েছে কোনটা? বাহ্যিক কাজের পরিমাণটা। এখানে ডিডব্লিউর জায়গায় কি চলে এসেছে? পি ডিভি। সম আয়তন প্রক্রিয়া: যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হয় না তাকে সম আয়তন প্রক্রিয়া বলা হয়। এখানে ডিডব্লিউ সমান পিডিভি সমান হচ্ছে 0। তাহলে যদি ডিডব্লিউ 0 হয়ে যায় তাহলে আমরা কি পাবো? ডিকিউ সমান ডিইউ। দেখো এখানে পেয়েছি সম আয়তন প্রক্রিয়ায় ডিকিউ সমান ডিইউ। সমষ্ণ প্রক্রিয়া: যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ ডব্লিউ সমান কিউ সমান এনআরটি লন ভি2 বাই ভি1। আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ: কোনো পদার্থের একক ভরের তাপমাত্রা 1 একক বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। মোলার আপেক্ষিক তাপ: কোনো পদার্থের 1 মোলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ বলে। অর্থাৎ m মোলের তাপমাত্রা ডেল টি কেলভিন বৃদ্ধি করতে ডেল কিউ জুল তাপ শক্তির প্রয়োজন হয়, তাহলে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ সি সমান ডেল কিউ এম ডেল টি। দেখো এখানে এম মোল পদার্থের কথা বলা হয়েছে, এই কারণে মোলার আপেক্ষিক তাপ নাম হয়েছে। এম মোল কথাটা কারণে এখানে এটা আপেক্ষিক তাপ থেকে মোলার আপেক্ষিক তাপে পরিবর্তিত হয়েছে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ সমান এম সিভি ডিটি বা ডিইউ সমান সিভি ডিটি। এখানে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ
সিভি, এম মোল গ্যাস, ডিটি টেম্পারেচার বা তাপমাত্রার পরিবর্তন, ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। দেখো, ডিটি তাপমাত্রা বৃদ্ধিতে এক মোল আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি, ডিইউ হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভি, অর্থাৎ ডিইউ সমান সিভি ডিটি কখন হবে? যখন এম সমান 1 মোল ধরা হবে। তার মানে 1 মোল গ্যাসের বেলায় ডিইউ সমান সিভি ডিটি। এটাকে আমরা বলি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তাপগতীয় স্থানাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক: পিভি গামা সমান ধ্রুবক, টিভি গামা -1 সমান ধ্রুবক, টিপি 1 গামা বাই গামা সমান ধ্রুবক। এই সমীকরণগুলো সবই রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ, তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক, অভ্যন্তরীণ সম্পর্ক প্রকাশকারী সমীকরণগুলো হচ্ছে এগুলো। রুদ্ধতাপীয় পরিবর্তনের ফলে কৃত কাজ, ডব্লিউ সমান আর গামা -1 T1 T2। তাপীয় ইঞ্জিন: যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে তাকে বলা হয় তাপীয় ইঞ্জিন। আর কার্নো ইঞ্জিন হচ্ছে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য সাদি কার্নো সকল দোষ ত্রুটিমুক্ত যে আদর্শ যন্ত্রের কল্পনা করেন বা পরিকল্পনা করেন তাকে বলা হয় কার্নো ইঞ্জিন। তার মানে কার্নো ইঞ্জিনের মধ্যে যে গৃহীত বা সরবরাহকৃত শক্তি নিয়ে আবার একটি চক্র পূর্ণ করার পর আদি অবস্থায় ফিরে আসতে পারে তাকে বলা হয় কার্নো। যে ইঞ্জিনটা করতে পারে তাকে কার্নো ইঞ্জিন বলে, আর যে চক্রটা পরিপূর্ণ করে আসে তাকে বলা হয় কার্নো চক্র। কার্নো চক্র প্রত্যাবর্তী প্রক্রিয়ার মাধ্যমে কার্যনির্বাহী বস্তু উৎস থেকে তাপ গ্রহণ করে একটি নির্দিষ্ট চাপ, আয়তন, তাপমাত্রা হতে আরম্ভ করে সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে তাপের কিছু অংশ কাজে রূপান্তরিত করে, বাকি অংশ তাপগ্রাহকে বর্জন করে আদি অবস্থায় ফিরে আসে। এই হচ্ছে কার্নো ইঞ্জিন। তার মানে কার্নো ইঞ্জিন হচ্ছে এমন একটি ইঞ্জিন যেখানে 4টি ধাপ সম্পূর্ণ হয়। এক হচ্ছে সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। এই 4টি ধাপ পার করার পর এই কার্নো ইঞ্জিনটি আবার কী করে? আদি অবস্থায় ফিরে আসে। তাপীয় ইঞ্জিনের দক্ষতা: দেখো, ইঞ্জিনের দক্ষতা মানে কি? ইঞ্জিন দ্বারা রূপান্তরিত তাপশক্তির পরিমাণ আর ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তির পরিমাণের অনুপাতকে বলা হয় দক্ষতা। এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। দেখো, যদি ইটা =W/Q1 হয়, এখানে W সমান হচ্ছে Q1 - Q2। তার মানে Q1 তাপ শোষণ করে Q2 তাপ বর্জন করে, তাহলে এখানে আমাদের রূপান্তরিত তাপ শক্তির পরিমাণটা পাওয়া গেল। আর ইঞ্জিন দ্বারা শোষিত তাপ শক্তি কোনটা? Q1। তাহলে দক্ষতা হবে ইটা W/Q1। এটাকে প্রকাশ করো, ইটা সমান 1 - Q2/Q1, Q2/Q1 সমান T2/T1। এখানে তাপ এবং তাপমাত্রার সাথে তুলনা করলে এই সমীকরণটি আসে। তাছাড়া তুমি তাপমাত্রা দ্বারাও তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতার সমীকরণ পেতে পারো। এটা হচ্ছে ইটা সমান T1 - T2/T1 × 100%। দক্ষতাকে সাধারণত শতকরা হিসেবে প্রকাশ করা। এন্ট্রপি: কোনো সিস্টেমে শক্তি রূপান্তরের অক্ষমতা বা অসম্ভাব্যতাকে বা রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্যতাকে এন্ট্রপি বলা হয়। দেখো, কোনো সিস্টেমের তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বর্জিত তাপ পরিবর্তনের হার দ্বারা এন্ট্রপি পরিমাপ করা হয়, অর্থাৎ DS সমান dQ/T। এখানে যদি কোনো সিস্টেমের T স্থির তাপমাত্রায় dQ পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করার ফলে এন্ট্রপির পরিবর্তন DS হয়, তাহলে আমরা পাই DS সমান dQ/T।
যদি তাপমাত্রা স্থির না থাকে বা কোনো বৃহৎ পরিবর্তনের ক্ষেত্রে অর্থাৎ m বরের s আপেক্ষিক তাপের কোনো বস্তুর তাপমাত্রা T1 হতে T2 পরিবর্তিত হতে হলে তখন এন্ট্রপির পরিবর্তন পাই আমরা del S সমান ms ln T2 মাইনাস ln T1। দেখো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন del S সমান Q1 বাই T1 মাইনাস Q2 বাই T2 সমান 0, অর্থাৎ প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কি থাকে? স্থির থাকে। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন পাই আমরা del S সমান মাইনাস dQ বাই T1 প্লাস dQ বাই T2, অর্থাৎ অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক। এই হলো তাপগতিবিদ্যার মোটামুটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়সমূহ। তোমরা এই সূত্রগুলো দিয়ে গাণিতিক সমস্যা সমাধান করবে। এখান থেকে গাণিতিক অংশ থেকে প্রশ্ন থাকতে পারে, এটি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ছোট ছোট সংজ্ঞাগুলো তোমরা পড়ে ফেলবে। তৃতীয় অধ্যায় চলতড়িৎ। আলোচ্য বিষয়সমূহ: তারণ বেগ, তড়িৎ প্রবাহের উৎপন্ন তাপ, প্রবাহ ঘনত্ব, সরল বর্তনীতে তড়িৎ প্রবাহের রাশিমালা, রোধের সমবায়, কোষের সমন্বয়, কিরশফের সূত্র, রোধ পরিমাপের হুইস্টন ব্রিজ নীতি, গ্যালভানোমিটার ও শান্টের প্রবাহের সম্পর্ক। তারণ বেগ: কোনো কোষের দুই প্রান্ত একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করলে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। ইলেকট্রনগুলো যে গড়বেগে প্রবাহিত হয় তাকে বলা হয় সঞ্চারণ বেগ বা তারণ বেগ। তারণ বেগের রাশিমালা: I সমান NAVE। এখানে I হচ্ছে তড়িৎ প্রবাহ, N পরিবাহীর প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, A পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, E প্রত্যেক ইলেকট্রনের আধানের পরিমাণ, V তারণ বেগ। তড়িৎ প্রবাহে উৎপন্ন তাপ। তড়িৎ প্রবাহে উৎপন্ন তাপ প্রথমে দেখো H সমান VIT, আমরা জানি W সমান VIT। তড়িৎ প্রবাহ চলাকালে তড়িৎ আধান পরিবাহীর রোধ অতিক্রম করার সময় এই কাজ তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তা এই কারণে এই স্থলে কি হয়েছে? H সমান W জুল, অর্থাৎ W সমান VIT এর স্থানে H সমান VIT। H সমান I স্কোয়ার RT, অর্থাৎ R ওহম রোধের মধ্য দিয়ে I অ্যাম্পিয়ার প্রবাহ T সেকেন্ড চললে উৎপন্ন তাপ H সমান I স্কোয়ার RT। H সমান V স্কোয়ার RT, অর্থাৎ R ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য V ভোল্ট হলে এবং এর মধ্য দিয়ে T সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহ চললে উৎপন্ন তাপ H সমান V স্কোয়ার RT পাওয়া যায়। এবং P ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে T সেকেন্ড ব্যাপী প্রবাহ চললে উৎপন্ন তাপ পাওয়া যায় H সমান PT। প্রবাহ ঘনত্ব: কোনো পরিবাহীর প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে। কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A এবং তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ প্রবাহিত I হলে প্রবাহ ঘনত্ব পাওয়া যায় J সমান I/A। আবার তারণ বেগের রাশিমালা থেকে আমরা জানি I সমান NAVE। তাহলে দেখো NAVE এ বাদ গেলে কি কি থাকে? NAE। সরল বর্তনীতে তড়িৎ প্রবাহের রাশিমালা। সরল বর্তনী কি? যে বর্তনীতে সর্বত্র একই প্রবাহ চলে তাকে বলা হয় হচ্ছে সরল বর্তনী। সরল বর্তনী I সমান E/R প্লাস R। এখানে এই R হচ্ছে অভ্যন্তরীণ রোধ, E তড়িৎচালক শক্তি, R যে রোধ ব্যবহার করা হয়েছে একটি নির্দিষ্ট মানের রোধ সেটা। তাহলে I সমান E/R প্লাস R। বর্তনীতে রোধকে বিভিন্ন সমবায়ে যুক্ত করা যায়। রোধের সমবায় সাধারণত তিন ধরনের হয়: শ্রেণী বা অনুক্রমিক সমবায়, সমান্তরাল সমবায়। আমরা এখানে দুটো আলোচনা করছি, আরেকটি আছে তাকে বলা হয় মিশ্র সমবায়, অর্থাৎ শ্রেণী এবং সমান্তরাল দুটোকে একসাথে মেশালে যা হয় মিশ্র সমবায়।
এখন দেখো শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় মানে হচ্ছে যখন কোনো পরিবাহীর রোধগুলোকে একটির পর একটি সাজানো হয়, তার মানে কতগুলো রোধকে পরপর সাজানো হয়। প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এভাবে বাকি রোধগুলোকে সাজালে যে সমবায় হয় তাকে বলা হয় হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় সমীকরণ কি? RS সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস Rn। এখানে দেখো n সংখ্যক রোধের জন্য এটা হচ্ছে শ্রেণী সমবায়ের সমীকরণ। আর সমান্তরাল সমবায় কি? যেখানে একটি কমন বিন্দু থাকে, অর্থাৎ প্রত্যেকটা রোধ একটি বিন্দুতে গিয়ে মিলিত হয়, অর্থাৎ প্রত্যেকটি রোধের প্রান্তগুলোতে একটি সাধারণ বিন্দু থাকে এবং প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য একই থাকে, তাকে বলা হয় হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের সমীকরণ কি? 1/Rp সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ... প্লাস 1/Rn। কোষের সমন্বয়। দেখো, একটি বর্তনীতে যদি কতগুলো তড়িৎ কোষ মানে একাধিক তড়িৎ কোষ ব্যবহার করে থাকি, তাহলে এমন হয় যদি যে পরপর সাজানো থাকে, তার মানে প্রথম কোষের ঋণাত্মক প্রান্তের সাথে দ্বিতীয় কোষের ধনাত্মক প্রান্ত, দ্বিতীয় কোষের ঋণাত্মক প্রান্তের সাথে তৃতীয় কোষের ধনাত্মক প্রান্ত, এভাবে যদি সাজানো হয় তাহলে যে সমন্বয়টা তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে শ্রেণী সমবায়। কোষের সমন্বয়ের তখন হয় কি? শ্রেণী সমন্বয়। সমীকরণ হচ্ছে কি? RS সমান NE বাই হচ্ছে R প্লাস NR। আর সমান্তরাল সমন্বয় কোনটি? কতগুলো কোষ যদি এমনভাবে সাজানো থাকে যে তাদের ধনাত্মক প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে, ঋণাত্মক প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, তখন তাকে কোষের সমান্তরাল সমন্বয় বলা হয়। আর এটা সমীকরণ কি? IP সমান ME ভাগ হচ্ছে MR প্লাস R। এখানে M সংখ্যক তড়িৎচালক কোষ, মানে এক কথায় M সংখ্যক তড়িৎপাত এবং M সংখ্যক বাহ্যিক রোধ আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ যদি থাকে, তাহলে এখানে সমান্তরাল সমবায় কি পাওয়া যায়? IP সমান ME ভাগ MR প্লাস R। কিরশফের সূত্র। কিরশফের দুটি সূত্র রয়েছে। প্রথম সূত্র, তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য, অর্থাৎ সামেশন অফ I সমান 0। এটা হচ্ছে কিরশফের প্রথম সূত্র। যদি একাধিক প্রবাহ থাকে, অর্থাৎ I1 I2 I3 I4 I5, এবং এদের মধ্যে কতগুলো বিন্দু, সংযোগ বিন্দুতে যদি কতগুলো প্রবাহ মাত্রা প্রবেশ করে এবং কতগুলো বাইরের দিকে নির্গত হয়, তাহলে তাদের মোট বীজগাণিতিক যোগফল হবে 0। অর্থাৎ যদি I1 এবং I3 প্রবেশ করে এবং I2 I4 I5 এগুলো নির্গত হয়, তাহলে বীজগাণিতিক সমাধানটা কি হবে? I1 প্লাস I3 মাইনাস I2 মাইনাস I4 মাইনাস I5। এখানে কিছু অংশ ঋণাত্মক হয়েছে দিকের কারণে। কিরশফের দ্বিতীয় সূত্র, কোনো আবদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর অন্তর্ভুক্ত মোট তড়িৎচালক শক্তির সমান। অর্থাৎ কোনো আবদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের আনুষঙ্গিক প্রবাহ, তার মানে IR সামেশন, মানে প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টিটা, আর কি হবে? কার সমান হবে? বর্তনীর অন্তর্ভুক্ত মোট তড়িৎচালক শক্তির সমান হবে। সামেশন অফ IR সমান সামেশন অফ E। রোধ পরিমাপের হুইটস্টোন ব্রিজ। চারটি রোধ পরপর শ্রেণীবদ্ধভাবে যদি এমনভাবে সাজানো হয় যে প্রথমটির প্রথম প্রান্তের সাথে শেষটির শেষ প্রান্ত মিলে একটি বদ্ধ বর্তনী তৈরি হয়, এবং যে কোনো দুটি রোধের সংযোগ এবং অপর দুটি রোধের সংযোগ স্থলের মধ্যে একটি কোষ এবং অন্য দুটি সংযোগ স্থলের মাঝে একটি গ্যালভানোমিটার যুক্ত থাকে, তবে সেই বর্তনীকে হুইটস্টোন ব্রিজ বর্তনী বলা হয়। যেমন P, Q, R, S চারটি রোধ পরপর সাজিয়ে একটি বদ্ধ বর্তনী তৈরি করা হয়েছে। P এবং R এর সংযোগ স্থল
এ এবং কিউ এবং এস এর সংযোগ স্থল সি এর মধ্যে চাবিসহ একটি কোষ ই যুক্ত আছে। পি এবং কিউ এর সংযোগস্থল বি এবং আর ও এস এর সংযোগস্থল ডি এর মধ্যে একটি গ্যালভানোমিটার যুক্ত আছে, তাহলে এটি একটি হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ নীতির ভারসাম্যের সমীকরণ পি বাই কিউ সমান আর বাই এস, অর্থাৎ এটি হচ্ছে ভারসাম্যের সমীকরণ। এখানে যদি রোধগুলোর মধ্যে যে কোনো তিনটি রোধের মান দেয়া থাকে, তাহলে চতুর্থ রোধ দ্বারা আমরা ভারসাম্য নির্ণয় করতে পারবো, অর্থাৎ চতুর্থ রোধের মান কত হলে বৃষ্টি ভারসাম্য অবস্থায় আসবে, অর্থাৎ আইজি সমান 0 হবে, সেটা আমরা এই সমীকরণ দ্বারা নির্ণয় করতে পারবো। এটা থেকে গাণিতিক সমস্যার সমাধান করা যায়। তাছাড়া বদ্ধ বর্তনীতে প্রবাহ মাত্রা নির্ণয়ের সমীকরণও রয়েছে। এই অংশটা থেকে গাণিতিক সমস্যা সমাধান করবে এবং ভালো করে বেশি বেশি করে এই অংশটা থেকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। গ্যালভানোমিটার ও শান্টের প্রবাহের সম্পর্ক। আচ্ছা, গ্যালভানোমিটারকে আমরা জানি, যা দ্বারা কী করা হয়, তড়িৎ প্রবাহর উপস্থিতি প্রমাণ করা হয়, সেটা হচ্ছে গ্যালভানোমিটার। শান্ট কি? শান্ট হচ্ছে অধিক পরিমাণ প্রবাহ গিয়ে যাতে গ্যালভানোমিটারকে নষ্ট করতে না পারে, তার জন্য গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সংযোগে খুব অল্প মানের একটি রোধ সংযুক্ত করা হয়। এই স্বল্প মানের রোধকেই বলা হয় শান্ট। আচ্ছা, গ্যালভানোমিটার ও শান্টের প্রবাহের সম্পর্ক কি? আইজি সমান এস বাই জি প্লাস এস ইন্টু আই। তাছাড়া আরও রয়েছে আইএস সমান জি বাই জি প্লাস এস ইন্টু আই। এস সমান হচ্ছে আইজিজি, আই মাইনাস আইজি। এখানে আইজি মানে হচ্ছে গিয়ে কি গ্যালভানোমিটারের প্রবাহ, আই হচ্ছে মূল প্রবাহ, আর বাকিগুলো হচ্ছে গ্যালভানোমিটার এবং শান্টের মান। গ্যালভানোমিটার এবং শান্টের রোধের মান হচ্ছে এগুলো, এবং আইজি হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহ, আইএস হচ্ছে শান্টের প্রবাহ, আই হচ্ছে মূল প্রবাহ। এই হচ্ছে সমীকরণ রোধ, গ্যালভানোমিটার এবং শান্ট মানে স্বল্প মানের রোধের মধ্যবর্তী প্রবাহের সম্পর্কের সমীকরণ। এগুলো থেকেও ম্যাথ থাকবে। চতুর্থ অধ্যায় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। আলোচ্য বিষয়সমূহ: চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর বল, বিউসাবার্ট এর সূত্র ও প্রয়োগ, হল ভোল্টেজ রাশিমালা, চৌম্বক ক্ষেত্রে কোনো ক্ষুদ্র লুপের উপর টর্ক, ভূ চৌম্বক ক্ষেত্রের উপাংশ। চৌম্বক ক্ষেত্রের গতিশীল আধানের উপর বল এফ সমান কিউ ভি বি সাইন থিটা, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের আধানের উপর বল নির্ভর করে আধানের মান, আধানের বেগ, চৌম্বক ক্ষেত্রের মান আর সাইন থিটা, অর্থাৎ আধানের মানের সমানুপাতিক, আধানের বেগের সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক এবং আধানের বেগের দিক চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার সাইন থিটার সমানুপাতিক, অর্থাৎ এফ সমান আমরা পাচ্ছি কি কিউ ভি বি সাইন থিটা। চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে গতিশীল আধানের জন্য চৌম্বক ক্ষেত্রের মান পাই হচ্ছে বি সমান এফ বাই কিউ ভি, আর যদি আধানটি সমকোণে গতিশীল না হয়ে থিটা কোণে গতিশীল হয় তাহলে বি সমান এফ বাই কিউ ভি সাইন থিটা। বিউসাবার্ট সূত্র: নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলার ফলে এর আশেপাশে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ ক্ষুদ্র দৈর্ঘ্য কত ডিএল, ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, তড়িৎ প্রবাহের সমানুপাতিক অর্থাৎ আই, তড়িৎ প্রবাহের সমানুপাতিক পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ আর স্কয়ার, পরিবাহী এবং পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু এবং ওই বিবেচিত বিন্দুর সংযোগ সরলরেখার অন্তর্ভুক্ত কোণের অর্থাৎ থিটা কোণের সাইনের সমানুপাতিক। তাহলে আমরা কি পাচ্ছি? ডিবি সমানুপাতিক আইডিএল সাইন থিটা বাই আর স্কয়ার, ডিবি সমানুপাতিক মিউ নট বাই 4 পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এখানে মিউ নট বাই 4 পাই হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, একে বলা হয় শূন্য স্থানে চৌম্বক প্রবেশতা।
বিউসেবার সূত্রের প্রয়োগ দেখো। অসীম দৈর্ঘ্যের তড়িৎবাহী সরল তারের দরুন চুম্বক ক্ষেত্র কি পাওয়া যায়? বি সমান মিউ নট আই বাই 2 পাই এ। এখানে মিউ নট হচ্ছে শূন্যস্থানে চুম্বক প্রবেশতা, আই হচ্ছে পরিবাহীতে তড়িৎ প্রবাহ, আর এ হচ্ছে পরিবাহীর মধ্যবিন্দু থেকে ওই নির্দিষ্ট কোনো একটি বিন্দুর দূরত্ব। বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি সমান মিউ নট আই বাই 2r। এখানে কুণ্ডলীর পাক সংখ্যা যদি n হয় তাহলে পাবো হচ্ছে বি সমান মিউ নট এন আই বাই 2r, যেখানে আর হচ্ছে গিয়ে কি কুণ্ডলীর ব্যাসার্ধ। হল ভোল্টেজ। আচ্ছা, কোনো তড়িৎবাহী পরিবাহীকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ প্রবাহ এবং চুম্বক ক্ষেত্র উভয়ের সাথে লম্ব বরাবর একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়, আর এই বিভব পার্থক্য মানে ভোল্টেজ উৎপন্ন হয়, আর এই ঘটনাকে বলা হয় হল প্রভাব। আর যে ভোল্টেজটা তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে সেই ভোল্টেজটাকেই বলা হয় হচ্ছে হল ভোল্টেজ। হল ভোল্টেজের রাশিমালা কি? ভিএইচ সমান বি আই বাই এন টি কিউ। এখানে দেখো বি সমান হচ্ছে চুম্বক ক্ষেত্র, আই তড়িৎ প্রবাহ, এন পরিবাহকের প্রতি একক আয়তনে আধানবাহকের সংখ্যা, টি হচ্ছে পরিবাহীর পুরুত্ব, আর কিউ হচ্ছে প্রতিটি আধানবাহকের আধান। চৌম্বক ক্ষেত্রে কোনো ক্ষুদ্র লুপের উপর টর্ক। একটি অন্তরিত তামার কুণ্ডলীকে সুষম চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে স্থাপন করলে টর্ক পাওয়া যায় টাউ সমান হচ্ছে এন আই এ বি। আর যদি কুণ্ডলীতে কুণ্ডলী তলে সমান্তরাল না হয়ে কুণ্ডলী তলের সাথে ফাই কোণে ক্রিয়া করে তাহলে কুণ্ডলী তল বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ হবে হচ্ছে বি কস ফাই, আর তখন আমরা টর্ক পাবো হচ্ছে টাউ সমান এন আই এ বি কস ফাই। আর ফাই সমান যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, যে একটা কোণ যদি ফাই হয়, যেহেতু সমকোণে বলেছিলাম সমকোণের একটা অংশ যদি ফাই হয় আরেকটা হবে 90 মাইনাস থিটা, তাহলে থিটা কোণটার মধ্যে থেকে একটা হচ্ছে ফাই আর একটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে টাউ কি পাবো? এন আই এ বি কস 90 মাইনাস থিটা, তার মানে কি থিটা পাবো? এন আই এ বি সাইন থিটা। ভূ চৌম্বক ক্ষেত্রের উপাংশ দেখো। পৃথিবীর সব স্থানে ভূ চুম্বকের চৌম্বক ক্ষেত্রটা অনুভূমিক বরাবর ক্রিয়া করে না, অনেক স্থানে অনুভূমিকের সাথে কোণ করে ক্রিয়া করে। এই লব্ধি চৌম্বক ক্ষেত্র যদি চুম্বক মধ্যতল বরাবর অনুভূমিক এবং উলম্ব দুটি উপাংশে ভাগ করা হয় তাহলে দেখো কি পাওয়া যায়? অনুভূমিক উপাংশ হচ্ছে এইচ সমান বি কস ডেল, আর উলম্ব উপাংশ হচ্ছে ভি সমান বি সাইন ডেল। এই অধ্যায় থেকে এতটুকুই গুরুত্বপূর্ণ অংশ। এই অংশ থেকে বেশি বেশি করে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে ভালো করে, এবং কিছু সংজ্ঞা রয়েছে, সংজ্ঞাগুলো ভালো করে তোমাদের পড়তে হবে। পঞ্চম অধ্যায় তাড়িত চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। আলোচ্য বিষয়সমূহ: চুম্বক ফ্লাক্স, ফ্যারাডের তাড়িত চুম্বক আবেশের সূত্র, স্বকীয় আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি ও প্রবাহের গড় মান। চৌম্বক ফ্লাক্স কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে ওই তলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বলে। অর্থাৎ ফাই সমান এবি এবং ফাই সমান এবি কস থিটা। দেখো চৌম্বক ফ্লাক্স দুই রকম লিখেছি আমি। প্রথমটা দেখো ফাই সমান এবি, তার মানে হচ্ছে কোনো তলের ক্ষেত্রফল যদি এ হয় এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্র যদি বি হয়। দেখো তলের সাথে লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের কথা বলেছি আমি। যদি লম্ব বরাবর হয় তাহলে ফাই সমান চৌম্বক ফ্লাক্স হবে কি? ফাই সমান এবি। কিন্তু যদি লম্ব বরাবর না হয়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র তলের লম্ব বরাবর যদি ক্রিয়া না করে, থিটা কোণে ক্রিয়া করে, তাহলে ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ পাবো বি কস থিটা। তখন আমরা চৌম্বক ফ্লাক্স পাবো হচ্ছে ফাই সমান এবি কস থিটা। ফ্যারাডের তাড়িত চুম্বক আবেশের সূত্র। ফ্যারাডের সূত্র হচ্ছে কোনো বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান ওই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। দেখো পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। তার মানে হচ্ছে দেখো এপসাইলন সমান মাইনাস ফাই 2 মাইনাস ফাই 1 বাই টি।
যেখানে φ2 হচ্ছে টি সময় পর ওই কুণ্ডলী বা বর্তনী দিয়ে অতিক্রান্ত চুম্বক ফ্লাক্স, আর φ1 হচ্ছে কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো বদ্ধ কুণ্ডলী বা বর্তনী দিয়ে অতিক্রমকারী চুম্বক ফ্লাক্স। তাহলে যদি টি সময় চুম্বক ফ্লাক্সের পরিবর্তন φ2 মাইনাস φ1 হয়, তাহলে চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার কি হবে? φ2 মাইনাস φ1 বাই টি। আর সূত্র অনুসারে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে, তাহলে এপসাইলন ইকুয়াল টু মাইনাস φ2 মাইনাস φ1 বাই টি। দেখো, একটি এক পাক বিশিষ্ট কোনো কুণ্ডলী দিয়ে টি সময় অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স যদি ফাই হয়, তাহলে চৌম্বক ফ্লাক্সের তাৎক্ষণিক পরিবর্তনের হার পাবো হচ্ছে ডি ফাই বাই ডিটি। তখন আমাদের সূত্র আসবে এপসাইলন সমান মাইনাস ডি ফাই বাই ডিটি। তার মানে কুণ্ডলী যদি এক পাক বিশিষ্ট কোনো কুণ্ডলী হয়, তখন যদি কুণ্ডলীর পাক সংখ্যা n সংখ্যক হয়, তাহলে সূত্র কি পাবো? এপসাইলন সমান মাইনাস n ডি ফাই বাই ডিটি। স্বকীয় আবেশ গুণাঙ্ক। আচ্ছা, স্বকীয় আবেশটা কি প্রথমে আমরা সেটা জেনে নিই। একটিমাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে অথবা কোনো চৌম্বক ক্ষেত্রে বর্তনীর গতির ফলে বর্তনীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। তার মানে কিসের পরিবর্তন হচ্ছে? একটিমাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে, অথবা কোনো চৌম্বক ক্ষেত্রে বর্তনীর গতির ফলে কি হচ্ছে? যে বর্তনীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন করতেছে। এই পরিবর্তনের জন্য যে তড়িৎ তাড়িত চুম্বক আবেশ ঘটে তাকেই বলা হয় হচ্ছে স্বকীয় আবেশ। অর্থাৎ কোনো কুণ্ডলীতে আই প্রবাহের জন্য যদি অতিক্রান্ত চুম্বক ফ্লাক্স ফাই হয়, তাহলে আই সমানুপাতিক ফাই, সমানুপাতিক চিহ্ন উঠালে একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে হয়। এখানে এল ব্যবহার করা হয়েছে। এই এলটাই হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। পারস্পরিক আবেশ। পারস্পরিক আবেশ কি? দেখো, কোনো একটি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তন করলে নিকটবর্তী অন্য একটি কুণ্ডলীতে যে তাড়িত চুম্বক আবেশ সৃষ্টি হয় তাকে বলা হয় পারস্পরিক আবেশ। তার মানে পাশাপাশি দুটি কুণ্ডলী থাকবে। দেখো, কোনো একটি কুণ্ডলীতে যদি প্রবাহের পরিবর্তন ঘটানো হয়, তাহলে অন্য কুণ্ডলীতে কি হয়? তাড়িত চুম্বক আবেশ সৃষ্টি হয়। অর্থাৎ ফাই সমানুপাতিক আই, আর ফাই ইকুয়াল টু কি পাচ্ছি? এম আই। এই এমটাই হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এম হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এটা হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। আচ্ছা, পারস্পরিক আবেশের ব্যবহার তোমরা জানো, সেটা হচ্ছে ট্রান্সফরমার। আমরা জানি ট্রান্সফরমারের মধ্যে দুটো তার কুণ্ডলী ব্যবহার করা হয়। এই তার কুণ্ডলীর উপর নির্ভর করে ট্রান্সফরমার হয় দুই ধরনের, একটা হচ্ছে স্টেপ আপ আর একটা হচ্ছে স্টেপ ডাউন। স্টেপ আপ এবং স্টেপ ডাউন, এখানে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলী থাকে। মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর এই তারের কুণ্ডলীর প্যাচের উপর নির্ভর করে কি হয়? তাড়িত চুম্বক আবেশ সৃষ্টি হয়, কোথাও বৃদ্ধি পায় এবং কোথাও কি হয়? হ্রাস পায়। সাধারণত ট্রান্সফরমারের সমীকরণ হচ্ছে, দেখো, এপসাইলন পি এপসাইলন এস সমান হচ্ছে আইএস আইপি সমান হচ্ছে এনপি এনএস। এখানে এপসাইলন পি মানে হচ্ছে গিয়ে কি? আচ্ছা, এপসাইলন পি হচ্ছে মুখ্য কুণ্ডলীর তড়িৎচালক শক্তি, এপসাইলন এস হচ্ছে গৌণ কুণ্ডলীর তড়িৎচালক শক্তি, আইএস মানে হচ্ছে গৌণ কুণ্ডলীর প্রবাহ, আইপি সমান হচ্ছে মুখ্য কুণ্ডলীর প্রবাহ, এনপি মানে হচ্ছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, এনএস মানে হচ্ছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। এই সমীকরণটি দ্বারা পরস্পরের সম্পর্ক বের করা যায় এবং এখান থেকে যে কোনো তিনটির মান জানা থাকলে বাকি একটির মান বের করা যায়। আমরা এখানে যে কোনো দুই অংশ ব্যবহার করব, তারপরে এই সমীকরণ দিয়ে গাণিতিক সমস্যার সমাধান করব। তড়িৎচালক শক্তি ও তড়িৎ প্রবাহের গড় মান। দেখো, যে কোনো সময় ব্যবধানে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সকল মানের গড়কে ওই সময় ব্যবধানের গড় তড়িৎচালক শক্তি বলা হয়। এটা অর্ধচক্রের জন্য কি পাই আমরা? এপসাইলন বার সমান হচ্ছে গিয়া 2/পাই এপসাইলন নট। আর প্রবাহের বেলায় গড় প্রবাহ কি পাই? আই বার সমান হচ্ছে 2/পাই আই নট।
এখানে অ্যাপসাইলন নট হচ্ছে এসি উৎসের মানে দিক পরিবর্তীর উৎসের বিস্তার, আর আই নট হচ্ছে প্রবাহের শীর্ষমান। তাহলে দেখো এখান থেকে আমরা কিছু সমীকরণ পেয়েছি যেগুলো দিয়ে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। এখানে আবেশ গুণাঙ্ক দুটো বেশি ইম্পর্ট্যান্ট, তার মানে হচ্ছে গিয়ে এই অংশ থেকে গাণিতিক অংশ বেশি বেশি অনুশীলন করবে। আর ফ্যারাডের তড়িৎচুম্বক আবেশের সূত্রটাও গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্লাস পাশাপাশি চুম্বক ফ্লাক্সটা থেকেও চুম্বক ফ্লাক্স নির্ণয় এটাও গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা গাণিতিক অংশ সমস্যার সমাধানগুলো করবে। সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান। আলোচ্য বিষয়সমূহ: ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, একক চিরের দরুন অপবর্তন, গ্রেটিং ধ্রুবক, আলোর সমবর্তন। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা সাধারণত আলোর ব্যতিচার ব্যাখ্যা করে। দেখো আলোর ব্যতিচার কি? দুটি সুসংগত উৎস থেকে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোক তীব্রতা বৃদ্ধি পায়, আবার কোনো বিন্দুর তীব্রতা হ্রাস পায়। এর ফলে কোনো তলে পর্যায়ক্রমে আলোক উজ্জ্বল ও অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। কোনো স্থানে বিন্দু থেকে বিন্দুতে আলোর তীব্রতার এই পর্যায়ক্রমিক তারতম্যকে বলা হয় আলোর ব্যতিচার। আচ্ছা, আলোর ব্যতিচারের দুটো শর্ত, একটা হচ্ছে গিয়ে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি, আর একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচারটা কি? যদি মানে একই তরঙ্গদৈর্ঘ্য এবং প্রায় সমান বিস্তার বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের উপরিপাতনে উজ্জ্বল্য বেড়ে যায় বা কোথাও উজ্জ্বল অবস্থার সৃষ্টি হয়, তখন সেটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। আর ধ্বংসাত্মক মানে হচ্ছে গিয়ে কি? যদি উপরিপাতনের ফলে কোনো বিন্দু অন্ধকার বা প্রায় অন্ধকার হয়ে যায়, তখন তাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার সৃষ্টির শর্ত কি? দেখো, দশা পার্থক্য ডেল সমান 0, 2 পাই, 4 পাই, 6 পাই, অর্থাৎ পায়ের সরল গুণিতক মানে 2 পাই n, অর্থাৎ 2 পাই বাই ল্যামডা, আর S2p মাইনাস S1p হবে হচ্ছে গিয়া 2 পাই n। এটা হচ্ছে দশা পার্থক্য থাকতে হবে। আর পথ পার্থক্য থাকবে হচ্ছে S2p মাইনাস S1p সমান n ল্যামডা, 2n ল্যামডা বাই 2। ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি, আসলে যখন ধ্বংসাত্মক ব্যতিচার ঘটে তখন অন্ধকার ডোরা পাওয়া যায়, অর্থাৎ সাধারণভাবে যেটা করতে তরঙ্গ দুটি বিপরীত দশায় মিলিত হয়। অর্থাৎ যখন দশা পার্থক্য পাবো কি পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, তার মানে পায়ের বিজোড় গুণিতক, তার মানে হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই। আর পথ পার্থক্য পাবো হচ্ছে S2p মাইনাস S1p সমান 2n প্লাস 1 ল্যামডা বাই 2, মানে n প্লাস হাফ ল্যামডা। একক চিরের দরুন অপবর্তন। আচ্ছা, অপবর্তনটা কি? দেখো, কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে বা সরু চিরের মধ্য দিয়ে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় আলোর অপবর্তন। কোনো চিরের মধ্য দিয়ে যাওয়ার সময়, আচ্ছা দেখো বলেছে যে আলো কি করে
যদি সমদশায় মিলিত হয়, তার মানে সমদশায় যদি পৌঁছে তাহলে এখানে গঠনমূলক ব্যতিচার গঠন করে আর ওই বিন্দুর তীব্রতা সবচেয়ে বেশি হয়, তখন সেটা হয় চরম। আর অবম হচ্ছে যদি বিপরীত দশায় মিলিত হয় তখন। এখন বলেছে যে কোনো বিন্দুর তীব্রতা সর্বোচ্চ বা চরম হবে নাকি সর্বনিম্ন বা অবম হবে, সেটা হচ্ছে বিন্দুটির চরম বিন্দু না অবম বিন্দু সেটা নির্ভর করবে কিসের উপর? গৌণ তরঙ্গগুলোর পথপার্থক্যের উপর। আচ্ছা, এখানে অবমের শর্ত আসতেছে হচ্ছে এ সাইন থিটা এন সমান হচ্ছে এন ল্যামডা, আর চরমের শর্ত আসতেছে এ সাইন থিটা এন ড্যাশ 2n + 1 ল্যামডা বাই 2। আচ্ছা, তাছাড়া এখানে গ্রেটিং ধ্রুবক, আচ্ছা গ্রেটিং ধ্রুবকটা কি দেখো, গ্রেটিংয়ের একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় হচ্ছে গ্রেটিং ধ্রুবক। একটি চির তথা স্বচ্ছ অংশ এবং একটি রেখা তথা অস্বচ্ছ অংশের দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলা হয়। এখানে গ্রেটিং ধ্রুবক ডি সমান হচ্ছে a + b। দেখো প্রতিটি চিরের প্রস্থ হচ্ছে a আর প্রতিটি রেখার প্রস্থ হচ্ছে b, সুতরাং গ্রেটিং ধ্রুবক পাচ্ছি হচ্ছে ডি সমান a + b। আচ্ছা, এখন গ্রেটিংয়ে প্রতি একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা যদি n হয় তাহলে আমরা কি পাবো? n সমান 1/a + b। আলোর সমবর্তন, সমবর্তন কি দেখো, কোনো তরঙ্গের কম্পনের উপর যদি এমন শর্ত আরোপ করা হয় যে কম্পন কেবল একটি নির্দিষ্ট দিকে বা তলেই সীমাবদ্ধ থাকে, তবে সেই প্রক্রিয়াকে বলা হয় সমবর্তন। এর আরেক নাম হচ্ছে পোলারায়ন, তাকে সমবর্তনের স্থানে পোলারায়নও বলা যায়। এই হচ্ছে আজকের আলোচনা। আশা করি তোমরা যে গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি তা থেকে উপকৃত হবে এবং সেই গাণিতিক অংশগুলো থেকে বেশি বেশি করে গাণিতিক সমস্যার সমাধান করবে, অর্থাৎ ম্যাথগুলো ভালোভাবে করবে। তাছাড়া ছোট প্রশ্নগুলো ভালোভাবে পড়ো। গাণিতিক অংশ থেকে মোটামুটি গুরুত্বপূর্ণ অংশগুলোই এখানে আলোচনা করা হয়েছে। আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনার সাথেই থাকবে। আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।